কয়েকটি দিক বাংলাদেশের সাথে সিরিয়ার সাথে এখন মিলে যাচ্ছে। এক, শেখ হাসিনা যেভাবে প্লেনে করে পালিয়েছেন, বাশার আল আসাদও কিন্তু সেই একই পদ্ধতিতে প্লেনে করে পালিয়েছেন। দুই, আমাদের বাংলাদেশে যেভাবে জাতির আব্বার ছবির উপরে, জাতির আব্বার ভাস্কর্যের উপরে সারা বাংলাদেশের মানুষ থুতু নিক্ষেপ করেছে, তারপরে সেই ভাস্কর্যকে আপ্যায়িত ডিসেম্বরের 8 তারিখ 2024 সাল মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটে আরও একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার 24 বছরের শাসন পতন হলো পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। হাসিনার মতো এক স্বৈরার শাসক ছিলেন সিরিয়ার বাশার আল আসাদ। অবশেষে তার এই সাম্রাজ্যেরও পতন ঘটেছে এবং পরিণতি ঘটেছে হাসিনার মতোই পালিয়ে যেতে হয়েছে। বাশার আল আসাদ কীভাবে পালিয়ে গেছেন এবং হাসিনার মতোই কেন তার অবস্থা হলো, এ বিষয়ে নিয়ে আলোচনা করেছেন ডক্টর ফজলুল হক। পাশাপাশি বাশার আল আসাদের পতনের কারণে কার লাভ হয়েছে আর কার ক্ষতি হয়েছে, অর্থাৎ কোন দেশের লাভ কোন দেশের ক্ষতি, এ বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য বিশ্লেষণ করেছেন শাহেদ আলম ভাই। দুইটি আলোচনা খুবই গুরুত্বপূর্ণ। সিরিয়ায় বাশার আল আসাদের শাসনের অবসান হলো আজ 8ই ডিসেম্বর। আপনারা নিশ্চয়ই জানেন যে প্রায় 54 বছর পর্যন্ত এই দেশটিকে অবৈধভাবে জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্য দিয়ে শাসন করেছে বাশার আল আসাদ এবং বাশার আল আসাদের পিতা হাফিজ আল আসাদ। এই দুইজন ব্যক্তি সময় নিয়েছেন প্রায় 54 বছর। 30 বছর তার বাবা এবং 24 বছর হচ্ছে এই বাশার আল আসাদ। 24 বছরের মধ্যে লাস্ট প্রায় 13 বছর পর্যন্ত এমনভাবে মানুষদেরকে খুন করেছে, গুম করেছে, হত্যা করেছে, যা পৃথিবীর কাছে একটি নিকৃষ্টতম উদাহরণ হিসাবে আজ জনতার কাছে স্পষ্ট হয়েছে। ইতিহাসের কালো অধ্যায় রচিত করেছে এই বাশার আল আসাদ। বাশার আল আসাদের শাসন অবসানটা ঠিক শেখ হাসিনার স্টাইলেই হয়েছে। শেখ হাসিনা যেভাবে বাংলাদেশের মানুষের উপরে জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে পার পেতে চেয়েছিল, কিন্তু জনগণ সেটা করতে দেয়নি। শেখ হাসিনা যেভাবে পালায়ন করেছে বাংলাদেশ থেকে বিমান যোগে, ঠিক বাশার আল আসাদও পালায়ন করেছেন ব্যক্তিগত বিমান যোগে। এখন আর বাশার আল আসাদের অস্তিত্ব সিরিয়ার মাটিতে নেই। এখন ওখানের মাটিতে সাধারণ জনগণ, বিপ্লবীরা এখন বিচরণ করছে। দেশ আজকের বিজয় উল্লাসে ফিটে উঠেছে। সারা দেশের মানুষ, সিরিয়ার মানুষ আনন্দ উদযাপন করছে। কয়েকটি দিক বাংলাদেশের সাথে সিরিয়ার সাথে এখন মিলে যাচ্ছে। এক, শেখ হাসিনা যেভাবে প্লেনে করে পালিয়েছেন, বাশার আল আসাদও কিন্তু সেই একই পদ্ধতিতে প্লেনে করে পালিয়েছেন। দুই, আমাদের বাংলাদেশে যেভাবে জাতির আব্বার ছবির উপরে, জাতির আব্বার ভাস্কর্যের উপরে সারা বাংলাদেশের মানুষ থুতু নিক্ষেপ করেছে, তারপরে সেই ভাস্কর্যকে আপ্যায়িত করেছে, একই উপায়ে বাশার আল আসাদের কারণে তার পিতার সেই ভাস্কর্যকেও, সেখানে তাদের জাতির আব্বার ভাস্কর্যকেও আপ্যায়িত করেছে সিরিয়ার সাধারণ জনগণ। আমরা এখান থেকে একটা মেসেজ স্পষ্ট দেখতে পাই, সেটা হচ্ছে কোনো স্বৈর শাসককেই সেই দেশের জনগণ যে কোনো মূল্যে প্রতিহত করতে জানে, করতে চায় এবং তাদেরকে অ্যাকসেপ্ট করে না। কোনো অবস্থায় টিকে থাকার কোনো সুযোগ নেই। আপনি দেখেন বাশার আল আসাদ হয়তো জুলুম করে, অত্যাচার করে, তার পিতার শাসনামল ছিল প্রায় 30 বছর, সেই ক্ষমতাকে অপব্যবহার করে তারপরে আরও 24 বছর, 54 বছর হয়তো টিকতে পেরেছে। পরিবারটি 54 বছর টিকেছে আর বাশার আল আসাদ 24 বছর টিকেছে। কিন্তু 24 বছর পরে হলেও আপনাকে চলে যেতে হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে 16 বছর জুলুম করেছে, অত্যাচার করেছে, নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। শেখ হাসিনার বাবাও যখন বাংলাদেশে 1971 থেকে 75 সাল পর্যন্ত এই দেশের পট পরিবর্তনের পরে ক্ষমতায় ছিলেন, তখনও কিন্তু মানুষের উপরে জুলুম, অত্যাচার, নির্যাতন হয়েছিল। মানুষ খাবার পেত না, মানুষ তাদের জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে পারত না। মানুষ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তার শরীরের পোশাক পর্যন্ত ছিল না। তখন 54 পাউন্ডের কেক কেটে
সেই সময়ের মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের জন্ম উৎসব পালন করেছিল তার উপস্থিতিতে তৎকালীন সময়ের তার সঙ্গপঙ্গরা। হাজার হাজার মানুষকে কিন্তু নির্বিচারে গুলি করে হত্যা করেছে। পরিণতি কি হয়েছে? পরিণতি হয়েছে 15ই আগস্ট। আজ বাংলাদেশে একই অবস্থায় শেখ হাসিনা মানুষের উপরে জুলুম, নির্যাতন, অত্যাচার, খুন, গুম করে রেহাই কিন্তু পায়নি। পরিণতি কি হয়েছে? পালিয়ে যেতে হয়েছে। 4 তারিখ গভীর রাত কিংবা 5 তারিখ সকালবেলায়ও বাংলাদেশের কোনো মানুষ কল্পনা করেননি যে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হবে, কিংবা শেখ হাসিনার আশেপাশে যারা অবস্থানকৃত শক্তিশালী মহারথী রয়েছেন, যারা জুলাই মাসেও মানুষকে হত্যার জন্য ইনফ্লুয়েন্স জুগিয়েছেন, ব্যবসায়ী, আমলা, কামলা, প্রশাসন, বিভিন্ন জায়গা থেকে রাজনীতিবিদরা তার শক্তি জুগিয়েছেন, তারা কিন্তু সকালবেলাও ভাবতে পারেন নাই আপনার নেত্রী এরকম প্লেনে করে পালিয়ে যাবে। ঠিক আজ বাশার আল আসাদ পালিয়ে গেলেন একই কায়দায়, একই উপায়ে। মাত্র 15 দিনের যুদ্ধে, এই 15 দিন পর্যন্ত তারা সেই বাশার আল আসাদ বিরোধী শক্তিটি শুধু তাদের বিজয়ের জন্য তারা জান প্রাণ দিয়ে লড়াই চালিয়ে গিয়েছেন। 15 দিনের মধ্যে তাদের বিজয় সূচিত হয়েছে। দীর্ঘদিনের তাদের মিত্র ছিল যারা, তারা তাদের সৈন্যবাহিনীকে গুটিয়ে নিয়েছে। সেখানে এখন আর তাদের কোনো সাহায্য নেই। এর দ্বারা প্রমাণ হয় পরাশক্তির জোরে হয়তো কিছুদিন আপনি ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু পরাশক্তি আপনার সাথে সব সময়ের জন্য থাকতে পারবে না। আমাদের বাংলাদেশেও একই কায়দায় শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য ভারতের মোদি সরকার কিংবা ভারতের যারা সরকার ছিল, গত 16 বছর যারা শাসন করেছে ভারতে, তারাই কিন্তু শেখ হাসিনাকে অবৈধ পথে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ তাদের চটপাকাত করে দিয়ে বিদায় করে দিয়েছে। এমনভাবে বিদায় দিয়েছে, এখন নির্লজ্জ বেহায়ার মতো খিলখিলিয়ে তারা পিছনে বসে বসে ষড়যন্ত্র করছে, কিন্তু কোনো অবস্থায় আর ব্যাক করার সুযোগ নেই। বাংলার মানুষ বিতাড়িত করেছে শুধু শেখ হাসিনার মতো একজন বিতাড়িত শয়তানিকেই নয়, বরং তার সঙ্গপঙ্গ যারাই তারকে রসদ জুগিয়েছে, সাহায্য করেছে, তাদেরকেও বিদায় করে দিয়েছে। একই উপায় বাশার আল আসাদ চলে গিয়েছেন। বাশার আল আসাদের সঙ্গপঙ্গ এখন দুর্বল, উইক, তারা হতভম্ব হয়ে গিয়েছেন যে মাত্র 15 দিনের মধ্যে 54 বছরের শাসন ব্যবস্থা কিভাবে শেষ করে দেওয়া যায়। আপনারা নিশ্চয়ই জানেন বাশার আল আসাদের বাবা প্রায় 2000 সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন দীর্ঘদিন। 2000 সালের আগে 1998 সালের দিকে, 98 সাল বা 94 সালের দিকে এই বাশার আল আসাদকে রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য তার বাবাই ডেকে এনেছিলেন। কারণ এই বাশার আল আসাদের আরেকজন বড় ভাই ছিলেন যিনি রাজনীতি করতেন, কিন্তু তিনি রোড অ্যাক্সিডেন্টে ইন্তেকাল করেন। তার মৃত্যুর পরে বাশার আল আসাদকে ইয়াং বয়সে, সম্ভবত 30-এর কমের কোটায় বয়স ছিল তার, তখনই তাকে তার বাবার অবর্তমানে এই দায়িত্ব নিয়ে তারপরে শাসন ব্যবস্থায় আসতে হয়। জনগণ তখনও কামনা করেছিলেন যে বাবার সেই কট্টর নীতি থেকে হয়তো বাশার আল আসাদ ফিরে আসবেন, বাশার আল আসাদ জনগণের আবেগ বুঝবেন। কিন্তু ওই যে কথা আছে না, বাবার চেয়ে 1 ডিগ্রি 10 ডিগ্রি 100 ডিগ্রি অতিরিক্ত চালিয়ে আজ তিনি একজন স্বৈর শাসকে রূপান্তরিত হয়েছেন। একই উপায়ে শেখ হাসিনাও হয়েছেন। মানুষ ভাবতো যে শেখ হাসিনা হয়তো তার বাবার চেয়ে একটু ভালো হবে, কিন্তু শেখ হাসিনা তার বাবার চাইতেও যে নিকৃষ্ট শাসকে রূপান্তরিত হয়েছেন সেটা এই জুলাই বিপ্লবের চিত্র দেখলে বোঝা যায়। 2000-এর অধিক মানুষকে তিনি হত্যা করেছেন মাত্র ক্ষমতায় থাকার জন্য 2 সপ্তাহের ব্যবধানে। কত মানুষের জীবন কেড়ে নিয়েছেন, পঙ্গু করেছেন শেখ হাসিনা। বাশার আল আসাদ একই কাজ করেছেন। লক্ষাধিকের উপরে মানুষকে নিহত করেছেন, আহত করেছেন লক্ষ লক্ষ মানুষ। বস্তু আরা বাসা বাড়ি ছেড়ে তারপরে পালাতে হয়েছে ওই দেশের জনগণকে। নির্বিচারে বিদেশের বিভিন্ন জায়গা থেকে বম্বিং করে তারপরে মানুষদের উপরে অত্যাচার করা হয়েছে। একই কায়দা শেখ হাসিনা বাংলাদেশে চেয়েছিল যে পাশের রাষ্ট্র থেকে আমার দেশের শাসন
ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে গিয়ে এই দেশে অন্য দেশ থেকে প্রয়োজনে গুলি ছুড়বে, হত্যা করবে, নির্যাতন করবে। কিন্তু আমার দেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, আমার দেশের সাধারণ জনতা ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করেছে বিধায় শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে। অতএব সিগন্যাল কিন্তু শুরু হয়েছে। এই শেখ হাসিনা যেই পথে গিয়েছে, শেখ হাসিনা এখন একটা রোল মডেল তৈরি করেছে, বিমানে চড়ে বিদায় নেওয়ার একটি রোল মডেল। শেষ বিদায়টা তাদের এখন প্লেনই করেই বিদায় নিতে হচ্ছে। ঠিক বাশার আল আসাদ তার পদঙ্ক অনুসরণ করেছে। আমার মনে হচ্ছে পার্শ্ববর্তী দেশের দাদাবাবুদের যে নেতা, যিনি অবৈধ পথে এখনো শাসন করার স্বপ্ন দেখেন, বাংলার মানুষের উপরে অত্যাচার করার স্বপ্ন দেখেন, ওনাকেও হয়তো শেষ বিদায়টা প্লেনে চড়ে কিংবা পালিয়ে গিয়ে করা লাগতে পারে। কারণ পৃথিবী এখন জাগতে শিখেছে। পৃথিবীর মানুষ এখন আর কোনো স্বৈর শাসকদেরকে আর পছন্দ করে না। আর বাংলাদেশেও যারা রাজনীতি করছেন, আমি সবাইকে হুঁশিয়ার করে বলতে চাই, এখন মানুষের মধ্যে বিপ্লবী চেতনা। এখন আর ওই আগের মতো একজন যাব একজন আসবো, আমি ওর চেয়ে ভালো, এর চেয়ে ভালো, এই উপস্থাপন করার মধ্য দিয়ে আর পরিবর্তনের সাথে ম্যাচ খাওয়ানো সম্ভব নয়। যদি পরিবর্তনের সাথে মিশে থাকতে চান, তাহলে বিপ্লবী চেতনা আমাদেরকে ধারণ করে বিপ্লবীদের পক্ষে থেকেই জীবনকে পরিচালনা করা, রাষ্ট্রকে পরিচালনা করতে হবে। না হয় আগামী দিনে আমাদের দেশের রাজনীতিক যে পরিবর্তন, সেটা কিন্তু আপনাদের সকলের জন্য কঠিন হয়ে দাঁড়িয়ে যাবে। অতএব বাংলার মানুষ মুক্তি পেয়েছে, আজ সিরিয়ার মানুষ মুক্তি পেয়েছে, এই বাতাস লাগা শুরু হয়েছে। পৃথিবীর সকল স্বৈর শাসকদের পতন ত্বরান্বিত হবে এবং 24-এর বছর মনে হয় পালানোর বছর। অতএব পৃথিবীর সকল স্বৈর শাসকরা সাবধান হয়ে যাও। পৃথিবীতে তোমাদের কোনো স্থান নেই। এই পৃথিবী এখন আজকের বিপ্লবীদের দখলে থাকবে। পৃথিবী এখন শান্তশিষ্ট মানুষের দখলে থাকবে। পৃথিবী এখন নৈরাজ্যবিহীন একটি সুন্দর পৃথিবী থাকবে। সেটাই পৃথিবীর মানুষের প্রত্যাশা। আমি ধন্যবাদ জানাই সিরিয়ার মানুষদেরকে, যারা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন সরকারি কোনো ভবন কিংবা কোনো ক্ষতিসাধন, জনগণের কোনো ক্ষতিসাধন করা যাবে না। আমি তাদের এই নেতৃত্বকে সাধুবাদ জানাই। তারা ইতিমধ্যেই বলেছেন, যারা আত্মসমর্পণ করেছে, যারা যে কোনো মূল্যে আজকের এই বাংলাদেশের সিরিয়ার মানুষের বিজয় এনে দিয়েছেন। কিন্তু সেই সিরিয়ায় যারা বিরোধী মানুষ ছিলেন, তাদের কেউ যদি আপনার ক্ষতির কারণ না হয়, কারো উপরে যাতে সিরিয়াবাসী তাদের উপরে জুলুম না করে, সেই আহ্বান জানিয়েছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এটা আমাদের জন্য রোল মডেল। আসুন আমরাও আমার এই ডিসেম্বরের 8 তারিখ 2024 সাল, মধ্যপ্রাচ্যের রাজনৈতিক পটে আরও একটি অবিস্মরণীয় ঘটনা ঘটে গেল। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ, তার 24 বছরের শাসন পতন হলো পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। সিরিয়ার রাজধানী দামেস্কের প্রধান শহর হোমসে অভাবনীয় সব দৃশ্যের অবতারণা হচ্ছে, যেটি ঢাকার সাথে অনেকাংশেই মিল আছে। সিরিয়ার রাজধানী তো নয়, সমস্ত সিরিয়া জুড়েই বাশার আল আসাদ এবং তার পিতার যে ভাস্কর্য ছিল সেগুলোকে ঘাড় ধরে নামানো হচ্ছে, রাস্তায় ভাঙচুর করছে। কেউ কেউ সেসব মূর্তির যেসব ভাস্কর্য ছিল সেগুলোর উপরে পা দিয়ে ছবি তুলছে। নানান সংবাদ মাধ্যম বলছে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ তার বাসভবন ত্যাগ করেছেন, অজানার উদ্দেশ্যে গন্তব্য করেছেন। কিছু কিছু খবর বলছে যে তারকে গাম্বিয়ার যেই প্লেন যেটি তাকে বহন করছিল সেটি মাঝপথে ক্র্যাশ হয়ে গিয়েছে উড্ডয়নের অল্প কিছুক্ষণ পরেই। কিন্তু
কিন্তু এটি নিয়ে এখনো পর্যন্ত আমি যখন এই আলোচনা করছি নিশ্চিত তথ্য পাওয়া যাচ্ছে না। বিশ্বের কোনো গণমাধ্যম সেই তথ্য দিচ্ছে না আসলে এই প্লেনটা ক্রাশড হয়েছে কিনা। তবে বলা হচ্ছে তিনি নিরুদ্দেশ যাত্রা করেছেন, তার শাসনামল শেষ হয়েছে, এটি নিশ্চিত করেছে রয়টার্স এবং সবচেয়ে বড় নিশ্চিত করেছে রাশিয়ান রাষ্ট্রীয় গণমাধ্যম RT। কেন রাশিয়ান গণমাধ্যমের এই সংবাদটি গুরুত্বপূর্ণ সেটি নিশ্চয়ই এখন ব্যাখ্যার দ্বার প্রান্তে আসবে। তবে তার আগে বলে রাখি, বাশার আল আসাদ পতনের পর সিরিয়া কাদের হাতে গেল সেটি একটি যেমন জানার বিষয়, কেন বাশার আল আসাদের পতন হলো সেটিও একটি জানার বিষয়, এবং এই পতনের পেছনে কারা ইন্ধন দিয়েছে, এই পতনের প্রেক্ষিতে মধ্যপ্রাচ্যের রাজনীতি কোন দিকে রূপ নিবে, এখানে কি যুক্তরাষ্ট্রের প্রাধান্য বিস্তার করবে, প্যালেস্টাইনিদের স্বাধীনতা সংগ্রাম কি হোঁচট খাবে, না ইরানের মাতব্বারি নষ্ট হবে, না সৌদি আরবের মাতব্বারি আরও একটু শক্ত হবে, সেসব নানান হিসাব নিকাশ আছে। সিরিয়া এমন একটি দেশ, দীর্ঘ বছর ধরে এই গৃহযুদ্ধের এতগুলো প্রেক্ষাপট এবং এত বেশি হিসাব নিকাশ এক ছোট্ট বিশ্লেষণে হয়তোবা সমস্ত কিছুর সমস্ত তথ্য একেবারে নিখুঁতভাবে উপস্থাপন করা সম্ভব হবে না। সিরিয়ার এই যে পতন বাশার আল আসাদের, সেটির জন্য দীর্ঘ মাস, বছর কিংবা দশক, যুগ একেবারে অনবরতভাবে যে যুদ্ধ চলছিল এমনটা নয়। যুদ্ধ চলছিল সেই 2010 সাল থেকে কিংবা 11 সাল থেকে বাশার আল আসাদকে উৎখাত করার জন্য সিরিয়ার যে বিদ্রোহী গোষ্ঠীগুলো তারা প্রায় 10 বছর বাশার আল আসাদের শাসন ব্যবস্থা দেখার পর একসাথে মাঠে নামে তাকে পতনের জন্য। What's changed? How are you able to do this now? In recent years, there has been a unification of internal opinions and the establishment of institutional structures within the liberated areas of Syria. This institutionalization included the restructuring within military factions. বাশার আল আসাদ 2000 সালে ক্ষমতা গ্রহণ করেন কার হাত থেকে? তার বাবার হাত থেকে। তার বাবা ছিলেন একজন স্বৈরশাসক। সিরিয়ার যে ঐতিহাসিকভাবে বছরের পর বছর, দশকের পর দশক ধরে যে রাজনৈতিক অচলাবস্থা, সেই রাজনৈতিক অচলাবস্থার প্রেক্ষিতে 1970 সালে তার বাবা সামরিক কর্মকর্তা হিসেবে সিরিয়ার ক্ষমতা গ্রহণ করেন। এরপর থেকে তিনি সিরিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। তার বাবা মৃত্যুর পর বাশার আল আসাদের বাবার মৃত্যুর পর আসাদ, যে কিনা পশ্চিমে ওয়েস্টার্ন কান্ট্রিতে পড়াশোনা করেছিলেন, তিনি এগিয়ে আসেন। মানুষ আশা করেছিল যে তিনি রাষ্ট্রকে উদারভাবে পরিচালনা করবেন, সমস্ত দল মত নির্বিশেষে সবাইকে সমানভাবে সুযোগ দেবেন। কিন্তু দেখা গেল যে তার বাবার চেয়েও ডাবল স্বৈরশাসকের ভূমিকা অবতীর্ণ হলো বাশার আল আসাদের। কারণও ছিল নিশ্চয়ই, কেননা তিনি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের লোক। সংখ্যালঘু কোন অর্থে? সিরিয়ার জনসংখ্যার 80% সুন্নি মুসলিম। আপনি নিশ্চয়ই জানেন যে ইতিহাসে, ইসলামের ইতিহাসে সিরিয়াকে বলা হয় শাম, এবং এই সিরিয়াতেই আমাদের ইসলাম ধর্মের যেসব খিলাফত ছিল, বিশেষ করে ইয়াজিদ এবং তার বাবা মুয়াবিয়ার শাসনামল, এবং সেখানকে কেন্দ্র করে পালমারা, এইসব জায়গাগুলো ঐতিহাসিক ভিত্তি আছে। এগুলো নিয়ে নানান রকম ব্যাখ্যা আছে, কে পক্ষে কে বিপক্ষে সেগুলো ভিন্ন আলোচনা। কিন্তু সিরিয়া অর্থাৎ শামের যেই পালমারা এবং এই শাম দেশের শাসন ব্যবস্থা গত 54টা বছর ধরে একটা পরিবারের অধীন ছিল। সেটা কোন পরিবার? সেটা হলো আসাদ পরিবার। বলাই বাহুল্য, আসাদ গত 2000 সাল থেকে এই পর্যন্ত 24 বছর ক্ষমতায় ছিলেন। তিনি ছিলেন সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ শিয়া সমর্থিত একটি কাস্ট থেকে। এই কাস্টকে বলা হয় আলাওয়াত, সম্ভবত আমার যদি উচ্চারণে ভুল না হয়ে থাকে। এরাও যে পুরোপুরি শিয়া, একেবারে ওপেন শিয়া সম্প্রদায়ের এমনও না, তবে ভাবধারায় শিয়া সম্প্রদায়ের এটা বলা হয়। তো সেই সংখ্যালঘু সম্প্রদায়ের একজন ব্যক্তি সংখ্যাগুরুর ওপর যেই শাসন ব্যবস্থা চালিয়ে রেখেছিলেন গত 24টা বছর ধরে, এবং একনায়কতান্ত্রিকভাবে সিরিয়া শাসন করছিলেন এবং বিদ্রোহী জনগোষ্ঠী কিংবা ভিন্ন মতের জনগোষ্ঠী সবাইকে দমন করছিলেন, এমন অভিযোগ রয়েছে। যদিও বাশার আল আসাদের সমর্থকরা বলেন যে বাশার আল আসাদ সেকুলার রাষ্ট্রপ্রধান ছিলেন এবং রাষ্ট্রকে তিনি IS জঙ্গি এবং অন্যদের হাত থেকে রক্ষা করেছেন অনেকবার। কিন্তু সেটি তার আত্মপক্ষ সমর্থনের বক্তব্য, অর্থাৎ তার শাসন ব্যবস্থাকে পাকাপোক্ত করার জন্য যেসব অভিযান ছিল সেগুলোকেই তিনি এটি নামে অভিহিত করতেন। কিভাবে? 2011 সাল থেকে যখন
বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ বিদ্রোহ শুরু হয়, তার নেতৃত্ব ছিল যুক্তরাষ্ট্রের, ইন্ধন ছিল, এবং অভ্যন্তরীণভাবে নানান রকম বিদ্রোহী গোষ্ঠী সেই জায়গাগুলো দখল করতে সমর্থ হচ্ছিল। I've made it clear again today that the United States is going to keep on helping countries in the region, including Turkey, shoulder this burden. We both agree that Assad needs to go. He needs to transfer power to a transitional body. That is the only way that we're going to resolve this crisis. প্রেসিডেন্ট ওবামার শাসনামলের একেবারে শেষের দিকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে যুক্তরাষ্ট্রে। তখন প্রেসিডেন্ট ওবামা বারবার বলতেন যে আসাদ মাস্ট গো, অর্থাৎ বশির আল আসাদকে যেতে হবে। কিন্তু বশির আল আসাদকে উৎখাত করতে যেয়ে দেখা গেল যে সিরিয়া এবং ইরাকের উত্তর অংশের একটা অংশ জুড়ে যে ইসলামিক স্টেট অর্থাৎ আইএসএ এবং আল কায়দার সমর্থনে যে রাষ্ট্র তৈরি হলো, তাদেরকে যুক্তরাষ্ট্র জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দেয়। তো বাশার আল আসাদকে উৎখাত করতে যেয়ে দেখা গেল যে আইএসের উত্থান বেড়ে গেল সিরিয়া এবং ইরাকের একটা অংশ জুড়ে। তখন যুক্তরাষ্ট্র আবার পিছু হটে যে আমরা কাদেরকে সহযোগিতা করছি, কারণ আইএস হচ্ছে তাদের দৃষ্টিতে নিষিদ্ধ জনগোষ্ঠী এবং উগ্র মুসলিম সন্ত্রাসী জনগোষ্ঠী হিসেবে তারা নিষিদ্ধ করে। এরপরে যখন ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসে, তখন সে বহির্বিশ্বে যুদ্ধ বিগ্রহ বন্ধ করা কিংবা সেখানে ফান্ডিং বন্ধ করা, ইন্টারনাল অর্থনীতি চাঙ্গা করা, এইসব নানান বিষয়ে তার ফরেন পলিসির কারণে আস্তে আস্তে সেখান থেকে মনোনিবেশ গুটিয়ে নেয়। এই গুটিয়ে নেওয়ার প্রেক্ষিতে দৃশ্যপটে হাজির হয় ইরান এবং রাশিয়া। ভ্লাদিমির পুতিন তখন একের পর এক বম্ব ব্লাডার দিয়ে বম্বিং করে আইএসের যেসব ঘাঁটি সেগুলো ধ্বংস করে দেয়, এবং এটাতে যোগ দেয় ইরান, কেননা ইরানের শিয়া সম্প্রদায়ের সমর্থনপুষ্ট রাষ্ট্র ব্যবস্থাপনা পরিচালনা করছিলেন বাশির আল আসাদ। এরপরে আমরা অনেক দিন যাবৎ এই সিরিয়া সম্পর্কে খুব বেশি আপডেট পাই না এই কারণে যে বাশির আল আসাদ সে যাত্রায় 2014-15 সালের যাত্রায় দেশকে রক্ষা করেছিলেন রাশিয়ার সহযোগিতায়, ইরানের সহযোগিতায় এবং হেজবুল্লাহ, লেবাননের যে বিদ্রোহী গোষ্ঠী ইরান সমর্থিত, তাদের সহযোগিতায় একটা বিশাল অংশ তিনি নিয়ন্ত্রণ করতেন। কিন্তু বিদ্রোহীদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়নি একেবারে সিরিয়ার উত্তরাঞ্চলে যে অংশগুলো আপনারা দেখছেন, তার 3টি মোটা দাগে বাহিনী এটি নিয়ন্ত্রণ করত। পুরা দেশ জুড়ে বর্ডার সিরিয়ার সরকারের অর্থাৎ বাশার আল আসাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু ভিতরের অঞ্চলগুলো নিয়ন্ত্রণ করতে মূলত 3টি ফোর্স। একটা হলো এইচটিএস বলা হয় যে তাহির আল শাম বলে একটা বিদ্রোহী গোষ্ঠী আছে, এবং আরেকটা আছে 2টি কুর্দি সংগঠন। একটা হলো যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি সংগঠন, আরেকটি হলো একেবারে টার্কি সমর্থিত কুর্দি সংগঠন। এই 2টি কুর্দি সংগঠন এবং এইচটিএস, এই 3টি গ্রুপ, এবং ছোট ছোট আরও গ্রুপ আছে, এমনকি আইএসের ছোট ছোট গ্রুপও আছে। তবে মোটা দাগে এইচটিএস, টার্কিশ কুর্দি এবং যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি, এই 3 রেবেল গোষ্ঠীর নিয়ন্ত্রণে ছিল উত্তরের বেশ কিছু এলাকা। হঠাৎ 30 নভেম্বর এইচটিএস উত্তরের সবচেয়ে বড় শহর ইদলিব দখল করে নেয়। ইদলিব দখল করে নেওয়ার পরেই মনে হচ্ছিল যে না, এটি একটি হঠাৎ নড়ে চড়ে বসলো মনে হলো মধ্যপ্রাচ্যের রাজনীতির এই সিরিয়া পরিস্থিতি। কিন্তু 30 নভেম্বর থেকে আজকে একেবারে ডিসেম্বরের 8 তারিখ, এই মাত্র 7 দিনেই একটা গভীর জাল পেতে রাখা সরকারের যে পতন হতে পারে কারোর ভাবনাতেও হয়তো ছিল না। বাংলাদেশে কি হয়েছিল 36 দিনের আন্দোলন, কিন্তু আন্দোলনটা তো 36 দিন হয়নি। জুলাইয়ের 1 তারিখ থেকে যখন আন্দোলন শুরু হলো, 16 তারিখে যখন কয়েকজন শহীদ হলো, আবু সাইদ, ওয়াসিম সহ আরও কয়েকজন, এই 16 তারিখ থেকে মূলত আগস্টের 5 তারিখ পর্যন্ত মূল লড়াইটা হয়েছে, মূল বিক্ষোভটা হয়েছে। কিন্তু শেখ হাসিনার পতনের দাবি এসেছে আরও মাত্র 3 দিন আগে, অর্থাৎ 3রা আগস্ট, অর্থাৎ 3 দিনেই পতন হয়েছে। আর আমরা যদি হিসেব করি, সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতন হয়েছে নভেম্বর 30 থেকে ডিসেম্বরের 7 তারিখের মধ্যে, অর্থাৎ 1 সপ্তাহের মধ্যে 24 বছরের একটা শাসন ব্যবস্থা বাশার আল আসাদের এবং তার বাবা শাসন, অর্থাৎ 54 বছরের একটা ফ্যামিলি পরিবারতান্ত্রিক যে শাসন ব্যবস্থা, সেটার পতন হয়েছে। এখন এই পতনে বাশার আল আসাদ নিরুদ্দেশ,
তার প্ল্যান ক্র্যাশ করেছে বলে যেসব বলা হচ্ছে, হতে পারে তিনি নিহত হয়েছেন, অথবা হতে পারে তিনি অজানার উদ্দেশ্যে পাড়ি দিয়েছেন, খুব সম্ভবত রাশিয়া অথবা আফ্রিকার কোনো দেশ যেখানে রাশিয়ার সমর্থন আছে। এখন কেন আমি বলছি রাশিয়ার কথা? রাশিয়ার কথা বলছে এই কারণে যে এতদিন পর্যন্ত 2014 থেকে আজ পর্যন্ত, অর্থাৎ প্রায় 10 বছর ধরে বাশার আল আসাদের শাসন ব্যবস্থা টিকিয়ে রাখার জন্য 1 নম্বর সহযোগী দেশ হিসেবে পুতিন ভূমিকা রেখেছে, 2 নম্বর সহযোগী দেশ হিসেবে ভূমিকা রেখেছে ইরান। এই দুটি দেশ অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাওয়ার প্রেক্ষিতে এই মুহূর্তে বাশার আল আসাদকে আর টিকিয়ে রাখা তাদের জন্য সমর্থ হচ্ছিল না। কেন অর্থনৈতিকভাবে দুর্বল হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক দীর্ঘমেয়াদী ইউক্রেনের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছেন এবং সেখানে তার লক্ষ লক্ষ সৈন্য হতাহত হয়েছে। ইউক্রেনও বিধ্বস্ত, রাশিয়াও বিধ্বস্ত এই যুক্তরাষ্ট্র চালাতে। যে কয়েকদিন আগে ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন, এখনও শপথ নেননি, দায়িত্ব নেননি, কিন্তু ভ্লাদিমির পুতিন বলেছেন যে ডোনাল্ড ট্রাম্প বুদ্ধিমান মানুষ, তিনি হয়তো ইউক্রেন যুদ্ধটা শেষ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। অর্থাৎ পুতিন চাচ্ছে যুদ্ধটা শেষ করতে, কিন্তু শেষ হচ্ছে না, এমন দুর্বল অবস্থা। সেই দুর্বল অবস্থায় রাশিয়ার আর সামর্থ্য নেই সিরিয়াকে সহযোগিতা করার, কেননা রাশিয়া আফ্রিকার অনেক অঞ্চলেও এরকম প্রক্সি ওয়ার চালাচ্ছে। বাংলাদেশেও রাশিয়া ভ্লাদিমির পুতিন শেখ হাসিনার সমর্থনে এগিয়েছিলেন, কথাবার্তা বলছিলেন, কিন্তু তাকে শেষ পর্যন্ত রক্ষা করতে পারলেন না সিরিয়াতে। অন্যদিকে ইরান এতদিন পর্যন্ত সিরিয়ার বাশার আল আসাদকে টিকিয়ে রেখেছিলেন, সমর্থন দিয়েছিলেন অর্থনৈতিক, সৈন্য এবং নানান কিছু দিয়ে। কিন্তু সেখানেও আর একটা অঘোষিতভাবে যুদ্ধ যেটা শুরু হলো ইসরায়েল এবং প্যালেস্টাইনিদের মধ্যকার, সেখানে অবর্ণনীয় মানবিক দুর্যোগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের ইন্ধনে সেখানে ইসরায়েলি বাহিনী মুসলিমদেরকে তারা হত্যা করছে। এ পর্যন্ত প্রায় 40 থেকে 50 হাজার মানুষ নিহত হয়েছে গাজাতে, আরও বেশি হতে পারে এই সংখ্যা, এবং একেবারে বিধ্বস্ত জনপদ। কিন্তু ইসরায়েল এই যুদ্ধটা চালাচ্ছে প্যালেস্টাইনিদের সাথে। প্যালেস্টাইনিদের সমর্থন করার জন্য ইরান ইসরায়েলের সাথে যুদ্ধে জড়িয়ে পড়েছে, লেবানন ইসরায়েলের সাথে কিছুটা যুদ্ধে জড়িয়ে পড়েছে। এই যুদ্ধে জড়িয়ে পড়ার প্রেক্ষিতে শক্তিক্ষয় হয়েছে ইরানের প্রেসিডেন্ট প্লেন ক্র্যাশে নিহত হয়েছেন, আপনারা জানেন। আপনারা এর মধ্যে অনেক প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। একটা প্রশ্নের উত্তর পাওয়া গেল না, সেটা হলো আসাদের এই জয় হলো কার? মুসলিম বিশ্বের নাকি পশ্চিমা বিশ্বের জয় হলো? এইটাতে প্যালেস্টাইনিরা দুর্বল হলো বেশি না শক্তিশালী হলো? ইরান দুর্বল হলো না সৌদি আরব দুর্বল হলো? নিশ্চয়ই অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। তবু আমি সারসংক্ষেপে বলি, আমার হিসেবে জয়টি যেটা এসেছে সেটি সুন্নি মুসলিমদের একটি বড় বিজয়, কেননা এখন তারা তাদের সরকার গঠন করবে। আমি জানি না 2 দিন পরে সিরিয়ার ভবিষ্যৎ কী হবে, কারণ সেখানে অনেকগুলো বাহিনী যুদ্ধে লিপ্ত। এই যে কার্ডিশরা আছে, যুক্তরাষ্ট্র সমর্থিত, তার্কিশ সমর্থিত কার্ডিশরা আছে, তাদের সাথে HTS-এর ক্ষমতার ভাগাভাগির বন্টনটাকে কী হবে সেটি একটি বড় প্রশ্ন। কিন্তু মোটা দাগে এখানে যেটা হয়েছে, বাশার আল আসাদকে সামনে রেখে ইরান এবং রাশিয়া ইসরায়েলের উপরে যে প্রেশার তৈরি করছিল নিজ দিকে হেজবুল্লাহকে দিয়ে লেবাননের, সেটি বন্ধ হয়ে গেল বলেই মনে হচ্ছে আপাতত এই বিজয়ে। যদিও সিরিয়ার রাজধানী দামেস্কাস এবং অন্যান্য শহরে যেসব বিজয় পতাকা উঠছে, সেখানে একই দৃশ্যের অবতারণা, বাংলাদেশের মতোই প্যালেস্টাইনের পতাকা উঠছে, সাথে সিরিয়ার পতাকা উঠছে। সুতরাং এই হিসাব নিকাশ খুবই জটিল। এখনই হয়তো এই সমীকরণটা সহজ হবে না, কিন্তু আপাতত পরিস্থিতিটা কি, কোথায় যাচ্ছে পরিস্থিতি, কেন হলো সিরিয়ার এই পতন, এবং এই পতনের প্রেক্ষিতে কি লাভ, কোন পক্ষ লাভ হবে, আমি আমার মতো করে একটু বিশ্লেষণ করার চেষ্টা করলাম। এবং সিরিয়ার দামেস্কের সাথে ঢাকার যে অমিল সেগুলো নিশ্চয়ই সংক্ষেপে আপনাদের সামনে একটু হাজির করার চেষ্টা করলাম। আপনাদের নিজস্ব তথ্য ভাণ্ডার অনেক সমৃদ্ধ, আমি জানি। মতামত দিয়ে, আমাকে তথ্য দিয়ে সহযোগিতা করুন, যেন আমি আপনার
পরের এপিসোডে এই বিষয়গুলো অন্তর্ভুক্ত করতে পারি। সবাইকে দর্শক, ধন্যবাদ। আলোচনাগুলো শুনেছেন। প্রথম কথা হচ্ছে যে জালেম তার পরিণতি ভোগ করতে হবে, তার অবস্থা যে ফেরানোর মতো হবে এটাই স্বাভাবিক। তার অবস্থা, তারা যে নিজের দেশের ঠাঁই পাবে না সেটা হাসিনার আসাদকে দিলেই আমরা বুঝতে পারি। যে আসাদ এত সাম্রাজ্য গড়ে তুলেছিল, রাশিয়ার মতো সেনাবাহিনী নিয়ে নিজের পটেট দিয়েছিল, ইরানের তার পাশে ছিল, তার পাশেও তার সাম্রাজ্য রক্ষা করতে পারেনি। যাই হোক, তার পতন ঘটেছে এবং তার পতনে আমি মনে করছি তার পতনের মাধ্যমে হয়তোবা মধ্যপ্রাচ্যে তালেবানের একটা বড় ধরনের উত্থান ঘটবে ইনশাল্লাহ। আমরা চাই তালেবানের মাধ্যমে সারা পৃথিবীতে ইসলামের শাসন কায়েম হোক, সেভাবে যেন আল্লাহ রাব্বুল আলামিন এই তালেবান গোষ্ঠীকে কবুল করে নেয়।